আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিঃসন্দেহে মানুষের শ্রেষ্ঠতম আবিষ্কার। কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়টা কি? কয় ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাই বা সৃষ্টি করা সম্ভব? চূড়ান্ত পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবিত হলে তার পরিণতি কি হতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর খোদ কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়টির মতোই রহস্যময় এবং জটিল। এই ভিডিওটি আপনাদের সেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বিস্তারিত জানাতেই তৈরি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আদ্যপান্তের আজকের আয়োজনে চলুন জেনে আসা যাক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জানতে হলে সবার আগে আমাদের স্রেফ বুদ্ধিমত্তা বিষয়টি সম্পর্কে জানতে হবে। বুদ্ধিমত্তার সংজ্ঞা কি হতে পারে? যেমন ধরুন, মানুষকে বলা হয় জীবজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। বিবর্তনের ধারায় আমাদের ঘনিষ্ঠতম জীবিত প্রাণী হচ্ছে শিম্পাঞ্জি। বিস্ময়কর ব্যাপার হল, এই শিম্পাঞ্জির সাথে আমাদের ডিএনএ কাঠামোর শতকরা প্রায় 96% হুবহু একই রকম। অর্থাৎ বলতে পারেন আমরা সবাই আসলে শতকরা 96% শিম্পাঞ্জি। কিন্তু অবশিষ্ট 4 ভাগের কারণে মানুষ আজ পৃথিবী ত্যাগ করে মহাশূন্যে পাড়ি জমাচ্ছে, এমনকি মঙ্গল গ্রহের বুকেও বসতি স্থাপনের পরিকল্পনা করছে। অন্যদিকে ঘরের নেংটি ইঁদুর আর জঙ্গলের গেছো ইঁদুরের ডিএনএ কাঠামোর মধ্যে শতকরা 40% পার্থক্য থাকলেও এই দুই প্রজাতির প্রাণী কিন্তু লাখ লাখ বছর যাবৎ একইভাবে জীবন ধারণ করে চলেছে। সর্বোচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণী এই মানুষের পর্যবেক্ষণযোগ্য বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডগুলোর মধ্যে একটি হল দাবা বা পাশার মতো কোনো খেলায় অংশগ্রহণ। এরকম আরেকটি খেলার নাম গো। খেলার নিয়মটা খুব সাদামাটা। আপনাকে আপনার প্রতিপক্ষের তুলনায় বেশি এলাকা দখল করতে হবে। প্রাচীন এই খেলাটি মানুষ গত প্রায় 2500 বছর ধরেই খেলছে। কিন্তু 2016 সালে গুগল নির্মিত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রোগ্রাম আলফাগো এই খেলায় তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন লি সিডলকে 5টির মধ্যে 4টিতেই পরাস্ত করে। দাবা অথবা পাশা খেলার মতো গোতে কম্পিউটার ব্যবহার করে জয়ী হবার সম্ভাবনা খুবই কম, কারণ এই খেলার বোর্ডে একটি গুটির সম্ভাব্য গতিপথের সংখ্যা লিখতে গেলে আপনাকে একের পর 171টি শূন্য বসাতে হবে। আর মহাবিশ্বে বিদ্যমান মোট পরমাণুর সংখ্যা লিখতে একের পর মাত্র 81টি শূন্য বসালেই হবে। এর মাত্র 1 বছরের মাথায় আলফাগো জিরো নামক আরেকটি প্রোগ্রাম সেই আলফাগো প্রোগ্রামটিকে এই গো খেলায় হারাতে সক্ষম হয়েছে। দুটো কম্পিউটার প্রোগ্রামের মধ্যে অনুষ্ঠিত মোট 100টি খেলার মধ্যে 100টিতেই আলফাগো জিরো জয়ী হয়। বিস্ময়কর ব্যাপার হল, এই প্রোগ্রামটি মানুষের সাহায্য ছাড়াই এই খেলাটি শেখে এবং লাখ লাখ খেলা বিশ্লেষণের মাধ্যমে এটি অভিনব সব কৌশলও আবিষ্কার করেছে। জেনে অবাক হবেন, পুরনো আলফাগো প্রোগ্রামটির দক্ষতা অতিক্রম করতে নতুন প্রোগ্রামটির মাত্র 40 দিন সময় লেগেছিল। অর্থাৎ 40 দিনেরও কম সময়ে এটি মানুষের 2500 বছরের সঞ্চিত জ্ঞান আহরণ করতে সক্ষম হয়েছিল। কোন অস্তিত্বের জ্ঞানের পরিমাণ যদি এই হারে বাড়তে থাকে, তবে ভেবে দেখুন তো আজ থেকে কয়েকশো বছর পর মানুষের অবস্থান কই দাঁড়াবে? হয়তো ভাবছেন, মানুষের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে পারে এমন কোনো বুদ্ধিমত্তা বন্ধ করতে তো তার পাওয়ারটা অফ করে দিলেই হবে। কিন্তু আজ থেকে 2 বা 3 লাখ বছর আগে যখন মানুষ নামক একটি নতুন প্রজাতি মাথাচাড়া দিচ্ছিল, তখন নিয়ান্ডারথালের মতো ওই সময়ের শীর্ষ বুদ্ধিবৃত্তিক প্রজাতিগুলো কিন্তু আমাদের সেই অগ্রযাত্রা রোধ করতে পারেনি। তাছাড়া কৃত্রিম সেই বুদ্ধিমত্তা যদি ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে, তবে তো কোনো কথাই নেই, কারণ ইন্টারনেটের কোনো অফ সুইচ তৈরি করা সম্ভব না। আমরা যখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চিন্তা করি, তখন মহাশক্তিধর বিভিন্ন অস্তিত্বের কথা ভেবে নেই, যারা শুধু মানুষের কল্যাণেই আসবে না, মুহূর্তের মধ্যে মানব প্রজাতির অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেবার সামর্থ্য তাদের থাকবে। কিন্তু আসলেই কি তেমন কিছু ঘটার আশঙ্কা রয়েছে? হলিউডের বিভিন্ন মুভিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশিষ্ট সত্তাগুলোকে সাধারণত অশুভ উদ্দেশ্যের অধিকারী রোবট হিসেবেই বেশি দেখানো হয়। কিন্তু বাস্তবে কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান চিত্রটা একেবারেই আলাদা। এখন পর্যন্ত আমরা যেসব কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন করেছি, সেগুলোকে সংকীর্ণ বা দুর্বল বুদ্ধিমত্তা বলা যায়। সহজ কথায়
নির্দিষ্ট একটি কাজ দক্ষতার সাথে সম্পন্ন করতে সক্ষম বুদ্ধিমত্তাকে দুর্বল কৃত্রিম বুদ্ধিমত্তা আখ্যা দেয়া যেতে পারে। আমাদের চারপাশে কৃত্রিম বুদ্ধিবৃত্তিক সত্তাগুলো এই ধরনের বুদ্ধিমত্তার অধিকারী, এবং আলফাগো এই ধরনের একটি দুর্বল বুদ্ধিমত্তা সম্পন্ন প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো শুধু মানুষের ছবি বা কণ্ঠ শনাক্তেই দক্ষ না, গোয়ের মতো সহজ নিয়মের খেলা থেকে শুরু করে জটিল নিয়মের ডোটা 2 এর মতো খেলাতেও পারদর্শী। 2017 সালে এই খেলার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ওপেন এআই নামক একটি প্রোগ্রাম পেশাদার গেইমার ডেন্ডিকে পরপর 2টি খেলায় পরাজিত করে শীর্ষস্থান দখল করে। আলফাগো জিরোর মতো এই ওপেন এআই প্রোগ্রামটিও মানুষের সাহায্য ছাড়াই খেলাটি শিখেছে। মানুষের হিসেবে কয়েক লাখ বছর এটি ক্রমাগত নিজের বিরুদ্ধে 1-to-1 এই খেলাটি খেলেছে। শুরুতে স্রেফ হাঁটতেও প্রোগ্রামটার হোঁচট খেতে হতো, কিন্তু এক পর্যায়ে এর দক্ষতা মানুষকে অতিক্রম করে গেছে। আপনি স্পটিফাই ব্যবহার করলে দেখেছেন নিশ্চয়ই আপনার পছন্দের উপর নির্ভর করে প্রোগ্রামটি প্রতিদিন আপনার জন্য নতুন গানের তালিকা তৈরি করতে পারে। আর অ্যামাজন আপনি কি কিনছেন সেই তথ্য ব্যবহার করে আপনাকে কিনতে পারেন এমন উপকরণের তালিকা সরবরাহ করে। এসবই দুর্বল কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে ঘটছে। ভাবছেন একটি কম্পিউটার প্রোগ্রাম কিভাবে শিক্ষা গ্রহণ করে? যে প্রক্রিয়ায় বিষয়টা ঘটে তার নাম মেশিন লার্নিং বা যান্ত্রিক শিক্ষা। এক কথায় কম্পিউটারকে মানুষের মতো চিন্তা করতে শেখানোর প্রক্রিয়াটিকেই মেশিন লার্নিং বলা হয়। প্রক্রিয়াটা অনেকটাই মানব শিশুর বেড়ে ওঠার সাথে মিলে যায়। জন্মের পর আমরা স্রেফ একটা পরনির্ভরশীল অস্তিত্ব হিসেবে অবস্থান করি, কিন্তু সময়ের সাথে সাথে আমরা নতুন জ্ঞান আহরণ এবং পৃথিবীটাকে চিনে নেওয়া শুরু করি। এভাবে আমরা ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হই। যে পদ্ধতি ব্যবহার করে এই মেশিন লার্নিং সম্পন্ন করা হয় তাকে নিউরাল নেটওয়ার্ক বলে। পদ্ধতিটা দেখতে মানুষের মস্তিষ্কের মতো। আমাদের মস্তিষ্ক অসংখ্য নিউরনে ঠাসা। এই নিউরনগুলোই আমাদের চিন্তা করার এবং সমস্যা সমাধানের সক্ষমতা দেয়। তবে একটি নিউরন কিন্তু পুরো ব্যাপারটার জন্য দায়ী না। বলতে পারেন এককভাবে এক একটি নিউরন একটা সমস্যার ক্ষুদ্র একটা অংশ সমাধান করে কেবল, অনেকটা গাড়ির অ্যাসেম্বলি লাইনের মতো। বিষয়টা আরও ভালোভাবে বুঝতে চলুন একটি নিউরন বিশিষ্ট এমন একটি নিউরাল নেটওয়ার্কের কথা ভেবে নেই। এর উদ্দেশ্য কোনো মানুষ জীবিত আছে কিনা তা নির্ধারণ করা। সেক্ষেত্রে এই নিউরনের কাজটাকে নিম্নোক্ত উপায়ে ভাগ করা যেতে পারে। এটি প্রথমে পরীক্ষা করবে মানুষটির শ্বাস প্রশ্বাস চালু আছে কিনা। যদি থাকে তবে সে জীবিত, যদি না থাকে সেক্ষেত্রে নিউরনটি পরীক্ষা করে দেখবে তার নাড়িতে স্পন্দন পাওয়া যাচ্ছে কিনা। যদি পাওয়া যায় তবে সে জীবিত। আর পরপর দুটো পরীক্ষায় ব্যর্থ হলে নিউরনটি বুঝে নেবে মানুষটি মৃত। বুঝতে পারছেন আমরা যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রোগ্রামগুলোর কথা বলছি তার কোনোটারই নিউরাল নেটওয়ার্ক মাত্র একটি নিউরন বিশিষ্ট না, বরং কোনোটায় কয়েক লাখ এমন নিউরনের অস্তিত্ব রয়েছে, যেগুলো একত্রে বা পরস্পরের সাথে সমন্বিতভাবে তাদের কাজ চালিয়ে যায়। এর ফলে মানুষের তুলনায় এই প্রোগ্রামগুলো অনেক দ্রুত পৃথিবী সম্পর্কে জ্ঞান আহরণে সক্ষম, কারণ প্রোগ্রামগুলোর শক্তিশালী নিউরাল নেটওয়ার্ক দ্রুত গতিতে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করতে সক্ষম। শুধু বিশ্লেষণই না, এই নেটওয়ার্কগুলো সেই তথ্য থেকে শিখতেও পারে। কিন্তু এই নেটওয়ার্কগুলো এত দ্রুত গতিতে জ্ঞান আহরণ করতে পারে কী কারণে? জীববিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী আমাদের মস্তিষ্কের নিউরনগুলোর গতি সাধারণত 200 হার্টজের মতো হয়ে থাকে, অর্থাৎ এগুলো সেকেন্ডে 200টি তথ্য বিশ্লেষণ করতে পারে। এর বিপরীতে আধুনিক ট্রানজিস্টরগুলোর গতি 2 গিগাহার্টজ ছাড়িয়ে গেছে, যার মানে সেগুলো প্রতি সেকেন্ডে 2000 কোটির বেশি তথ্য বিশ্লেষণে সক্ষম। পাশাপাশি আপনার মস্তিষ্কের নিউরনগুলো পরস্পরের সাথে অ্যাক্সন নামক এক ধরনের কোষ দ্বারা সংযুক্ত। এই কোষের মাধ্যমেই নিউরনগুলো পরস্পরের মধ্যে তথ্য আদান প্রদান করে। কিন্তু অ্যাক্সনের গতি সেকেন্ডে মাত্র 100 মিটার, যা শব্দের গতির 3 ভাগের 1 ভাগ মাত্র। এর বিপরীতে কম্পিউটারের ট্রানজিস্টরগুলো পরস্পরের মধ্যে তথ্য আদান প্রদান করে আলোর গতিতে, যা সেকেন্ডে প্রায় 30 কোটি মিটার। এর অর্থ একটা শক্তিশালী কম্পিউটার
মাত্র 1 সপ্তাহে যে পরিমাণ জ্ঞান আহরণ করতে সক্ষম, সেই পরিমাণ জ্ঞান অর্জনে একটা মানুষের কমপক্ষে 20,000 বছর লেগে যাবে। তাছাড়া আপনার মস্তিষ্কের আকার নির্দিষ্ট হওয়ায় সেখানে সম্ভাব্য নিউরনের সংখ্যাটাও সীমিত। কিন্তু একটা কম্পিউটার প্রোগ্রামের জন্য অসংখ্য নিউরন বিশিষ্ট নিউরাল নেটওয়ার্ক তৈরির জন্য আপনার হার্ড ডিস্কের স্পেস বাড়ালেই হচ্ছে। অবশ্য দুর্বল প্রকৃতির কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য খুব একটা বেশি স্পেস লাগে না। ডোটা 2 এর চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী ওপেন এআই প্রোগ্রামটা একটা ইউএসবি ড্রাইভেই কপি করা সম্ভব। এই দুর্বল বা সংকীর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার পরবর্তী পর্যায়টির নাম আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই, যা একই সময় একাধিক কাজ দক্ষতার সাথে সম্পন্ন করতে পারে। কাগজে কলমে এ ধরনের বুদ্ধিমত্তাগুলো হুবহু মানুষের মতোই চিন্তা করতে সক্ষম, কিন্তু বাস্তবে সেই সক্ষমতা অর্জনে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। ভেবে দেখুন, আপনাকে যখন কোনো প্রশ্ন করা হয় তখন সংশ্লিষ্ট কতগুলো বিষয় চিন্তা করে আপনি তার উত্তর দিচ্ছেন। এ সময় আপনার মস্তিষ্ককে আপাতদৃষ্টিতে অসম্পর্কিত একাধিক বিষয় বিশ্লেষণ করতে হচ্ছে। একটি কম্পিউটারের জন্য এই কাজটা মোটেও সহজ কিছু না, কারণ মানব মস্তিষ্ক কম্পিউটারের মতো আলোর গতিতে তথ্য আদান প্রদান বা বিশ্লেষণে সক্ষম না হলেও তার ভবিষ্যৎ পরিকল্পনা করার সামর্থ্য রয়েছে। মানুষ কোনো সমস্যার মুখোমুখি হলে সেটাকে পাখির চোখে পর্যবেক্ষণ করে তা অপেক্ষাকৃত ক্ষুদ্রতর সমস্যায় ভাগ করে নিতে পারে। পাশাপাশি মানব মস্তিষ্ক উদ্ভাবনে সক্ষম। সে আবেগ, অনুভূতি এবং পরোক্ষ অর্থ বুঝতে পারে। মানুষ সমাজ তৈরি করেছে, নতুন নতুন সব খেলার সৃষ্টি করেছে এবং সে হাসতে পারে। এই কাজগুলো কোনো কম্পিউটারকে শেখানো প্রায় অসম্ভবই বলতে হবে। একটা কম্পিউটারকে আপনি কিভাবে নতুন কিছু উদ্ভাবন করতে শেখাবেন? কিভাবে তাকে এমন কিছু ভাবতে শেখাবেন যা এখন পর্যন্ত কেউ কখনো ভাবেনি? এত সব প্রতিবন্ধকতার মুখেও এজিআই উদ্ভাবন মানুষের জন্য এখন বাধ্যতামূলক বিষয়ে পরিণত হয়েছে। কারণ এই প্রযুক্তিটি উদ্ভাবনে সক্ষম হলেই আমাদের পক্ষে বর্তমানে অসম্ভব অনেক কিছুই করা সম্ভব হবে। এই অতি বুদ্ধি সম্পন্ন এজিআইগুলোর বুদ্ধি সম্পর্কে ধারণা পেতে এই চিত্রটা আপনাকে সাহায্য করবে। ধরুন, এটা বিভিন্ন অস্তিত্বের বুদ্ধিমত্তার আপেক্ষিক চিত্র। একটা পিঁপড়ার বুদ্ধি একেবারেই তলানিতে, ইঁদুরকে তার একটু উপরে রাখতে হবে। গড়পড়তা বুদ্ধিসম্পন্ন মানুষকে এই লাইনটা রাখা হলে আইনস্টাইনের মতো প্রতিভাবানরা থাকবেন আরেকটু উপরে। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এই চিত্রে সুপার ইন্টেলিজেন্ট এআই এর অবস্থান কোথায় হবে, আপনি হয়তো হিসেব নিকেশ করে বলবেন সাধারণ মানুষের 5 গুণ উচ্চতায়। কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই আলাদা। সুপার ইন্টেলিজেন্ট এআই এর পক্ষে অবিরত জ্ঞান আহরণ সম্ভব হওয়ায় এর বুদ্ধি জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। এই বুদ্ধির মাত্রা একটা সীমা রেখা অতিক্রম করলে আমরা টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি অর্জনে সক্ষম হব। এর অর্থ ওই সময় নতুন নতুন অসংখ্য জ্ঞান, বিজ্ঞান এবং দর্শনের আবির্ভাব ঘটবে, যারা অনেক কিছুই হয়তো বর্তমান মানুষ বুঝতেও পারবে না। এবং তারপর অচিরে সেই কৃত্রিম বুদ্ধিমত্তার বুদ্ধি পুরো মানব জাতির সমষ্টিগত বুদ্ধির কয়েকশো কোটি গুণে গিয়ে দাঁড়াবে। একটা বিষয় চিন্তা করে দেখুন, বর্তমানে পৃথিবীতে পিপিলিকার সংখ্যা আনুমানিক 55 লাখ কোটিরও বেশি। অর্থাৎ প্রতিটি মানুষের বিপরীতে পৃথিবীতে প্রায় 10 লাখ পিঁপড়া জীবন ধারণ করে যাচ্ছে। অথচ আমরা আমাদের চলার পথে কোনো পিঁপড়া দেখলে স্বাচ্ছন্দ্যে সেটাকে পিষে মেরে ফেলি। কোনো সময় যদি অতি বুদ্ধি সম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তায় এই পরিস্থিতিতে মানুষের ভূমিকায় অবতীর্ণ হয় আর মানুষের ভূমিকা পিঁপড়ার মতোই তুচ্ছ হয়ে যায়, তখন পৃথিবীর অবস্থা কি হবে ভেবে দেখুন তো। অতি বুদ্ধি সম্পন্ন এসব কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো আমাদের পরিচিত সফটওয়্যারের মতো আচরণ করবে না। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা সমাধানে এটি সবচেয়ে দ্রুত গতির উপায়টিও বেছে নিতে পারে, যা অধিকাংশ ক্ষেত্রেই মঙ্গলজনক হয় না। কারণ মানুষ এবং কম্পিউটারের মধ্যে একটা বড় পার্থক্য হল মানুষের পক্ষে লব্ধ জ্ঞানের উপযোগিতা বিবেচনা করে ধীরে ধীরে বিচক্ষণ হয়ে ওঠা সম্ভব। এই জ্ঞান এবং বিচক্ষণতার মধ্যে তফাৎ হল ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সমস্যা সমাধানের দক্ষতা অর্জনকেই জ্ঞান বলা হয়। কিন্তু বিচক্ষণতা হচ্ছে
লব্ধ জ্ঞানটি সর্বোচ্চ মঙ্গলজনক উপায়ে কাজে লাগানো। উদাহরণ হিসেবে ধরুন, এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে পৃথিবীর খাদ্য সমস্যা দূর করার দায়িত্ব দেওয়া হলো। এখন প্রোগ্রামটা হিসেব কষে দেখতে পারে এই সমস্যা দূর করার দ্রুততম উপায় হচ্ছে পৃথিবীর বেশিরভাগ মানুষকে হত্যা করা, কারণ মানুষ না থাকলে ক্ষুধার বিষয়টিও থাকছে না, তাই খাদ্য সমস্যাও দূর হয়েছে। কিন্তু বুঝতেই পারছেন, আমরা অবশ্যই তেমনটা চাই না। অর্থাৎ এই প্রোগ্রামগুলোর মানুষের মতো চিন্তা করার সামর্থ্য থাকতে হবে। নৈতিক এবং মানবিক মূল্যবোধের বিষয়গুলো একে শিখতে হবে, যেন সবসময় তার সমস্যার দ্রুততম সমাধানের পথে না হেঁটে বরং মানবিক সমাধান বেছে নেয়। তার মানে আমরা আসলে অতি বুদ্ধিমান একটি অর্ধমানব সাইবর্গ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছি। একটু খেয়াল করে দেখেছেন কি, সময়ের সাথে সাথে আমরা কতটা সাইবর্গের মতোই হয়ে গেছি। আমাদের অধিকাংশ চাহিদাগুলোই এখন আর জৈবিক না, বরং প্রযুক্তিগত। এই যেমন স্মার্টফোনের মতো ডিভাইসগুলো কিন্তু এরই মধ্যে আপনার অংশে পরিণত হয়েছে। আপনার মনে যে প্রশ্নই জাগুক, আপনার মুঠোফোনটা মুহূর্তেই তার উত্তর জানাতে সক্ষম। এখন এই কাজটায় বেশি সময় লাগছে, কারণ আপনার ইনপুট দেওয়ার গতি অনেক ধীর। এখন ভেবে দেখুন, আপনার মস্তিষ্কের নিউরনগুলো যদি সরাসরি ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকত, তবে কত দ্রুত আপনি এই উত্তরগুলো পেয়ে যেতেন। নিউরাল লিঙ্ক নামক একটি প্রতিষ্ঠান এই লক্ষ্যে বেশ কিছু দূর এগিয়েও গেছে। আপনার মস্তিষ্ক মূলত দুটি ভাগে বিভক্ত, লিম্বিক সিস্টেম এবং কর্টেক্স। লিম্বিক সিস্টেম আপনার প্রবৃত্তি এবং জান্তব অনুভূতিগুলোর জন্য দায়ী, আর কর্টেক্স ব্যবহার করে আপনি বিভিন্ন সমস্যার সমাধান এবং উচ্চতর চিন্তা করেন। নিউরাল লিঙ্ক এর সাথে তৃতীয় একটি স্তর সংযোজন করতে চাইছে, যা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এবং ইন্টারনেটের সাথে সংযুক্ত। অর্থাৎ আমাদের স্মৃতিশক্তি এবং বিশ্লেষণী ক্ষমতা দুটোই কয়েকশো গুণ বেড়ে যাবে। এর ধারাবাহিকতায় হয়তো একটা সময় মানুষের মনে হবে এই পরাবাস্তব জগৎটাই দৈনন্দিন একঘেয়ে জীবনের তুলনায় অনেক বেশি উপভোগ্য। তখন হয়তো জৈবিক এই দেহ ত্যাগ করে আমরা পুরোপুরি পরাবাস্তব সেই জগতের বাসিন্দায় পরিণত হব। তবে সেই সময়টা এখনও সুদূর পরাহতই আছে। 200 বছরের মধ্যে এমন পরিস্থিতি সৃষ্টির কোনো আশঙ্কা বা সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জাতির জন্য কল্যাণকর বা ক্ষতিকর যেটাই হোক না কেন, বিজ্ঞানীরা কিন্তু এর উন্নয়নে বলতে গেলে আদা জল খেয়ে লেগেছেন। বলা যায় না, খুব শীঘ্রই হয়তো অধিকতর ক্ষমতা সম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে পরিচয় ঘটতে চলেছে আমাদের। অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বেশ আশাবাদী, আবার অনেকেই আশঙ্কা করছেন এটি হয়তো মানবজাতির সবশেষ যুগান্তকারী আবিষ্কার হতে চলেছে। তবে আদপে কি ঘটবে তা কেবল সময়ই বলতে পারে।